ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফিকশন হান্ট। ফিকশন হান্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফিকশন হান্টে আপনি শুনবেন মৈত্রেয়ী ভট্টাচার্যের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, অচেনা সে। আজকের গল্প পাঠে রয়েছে আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, মৈত্রেয়ী ভট্টাচার্যের লেখা ভয়ের গল্প, অচেনা সে। বৃষ্টির বাড়িতে সব বন্ধুরা একসাথে মিলে গল্পের আড্ডা জমিয়েছে। গল্পের মাঝেই প্রসঙ্গ আসে সবাই মিলে ঘুরতে যাওয়ার। আমাদের অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল না ঘুরে আসি। শেষবার সেই গেছিলাম উত্তরাখণ্ড, মনে আছে? তাও নয় করে 2 বছর হয়ে গেল তো। একদম আমার মনের কথাটা বলে দিলি রে। চল প্ল্যান কর তো। হ্যাঁ ঠিক বলেছিস, একটা প্ল্যান করলেই হয়। আচ্ছা বল তাহলে কোথায় যাবি? আমার অপশন কিন্তু রাজস্থান। এবার তোদের মতামত বল। জয়পুর, ও মাই গড, পুরনো হাভেলিতে থাকবো, কত ছবি তুলবো, আমি রাজি। মন্দ বলিসনি কিন্তু। কোথায় দম আছে? পুরনো হাভেলিতে আবার ভূতের খপ্পরে পড়বো না তোরে? কিলো মেশানো ভঙ্গিতেই বৃষ্টি বলে, এই এসব নিয়ে মজা করিস না ভাই, দিনকাল ভালো না। তার চেয়ে বরং চল আমরা ট্যুর প্ল্যান করি। যেমন কথা তেমন কাজ। সেদিনই বসে একটা জব্বর ট্যুর প্ল্যান করে ফেলল ওরা। জয়পুর থেকে ট্যুর শুরু করে পরপর বিড়লা মন্দির, হাওয়া মহল, যন্তর মন্তর, সিটি প্যালেস, আম্বার ফোর্ট, এরপর রানথাম্বার ঘুরে উদয়পুর। প্ল্যান হলো চতুর্থ দিনে উদয়পুরে পৌঁছে থাকা হবে সায়নের দুঃসম্পর্কের এক পিসেমশাইয়ের পৈতৃক এক হাভেলিতে। যুবক বয়স, নতুন অ্যাডভেঞ্চার হবে, এইসব ভেবে সবাই এক বাক্যে রাজিও হয়ে গেল। এরপর সেখানে 2 দিন থেকে আশেপাশের সাইট সিন ঘুরে যাওয়া হবে যোধপুর। জয়সালমীর ঘুরে ফেরা হবে বাড়ির উদ্দেশ্যে। সব শুনে শিখা মাঝখান থেকে বলল, এই মরুভূমি ঘুরে ফেরার পথে আমি কিন্তু ওই অভিশপ্ত গ্রাম, কি জানো নাম, হ্যাঁ কুলধা, ওটা কিন্তু ঘুরবই। অভিশপ্ত কেন রে? বাড়ি গিয়ে গুগল করিস, দেখবি কেমন গা ছমছমে ব্যাপার। শোন, তোর বাবু যেখানেই যাস শেষ দিনে জুনাগড় ফোর্ট, লালগড় প্যালেস দেখতে নিয়ে যাস আমায়। ছোটবেলায় দাদু গল্প করতো অনেক, শুনেছি দারুণ জায়গা। ভাই আমি কিন্তু উঁটের দুধের চা খাবো। আরে তোদের এইসব বাদ দে, আমি উদয়পুরের পুরনো হাভেলিকে ইমাজিন করছি আর হারিয়ে যাচ্ছি। উফ, কি থ্রিলিং ব্যাপার হবে বল দেখি। ওয়াও। ট্যুরের দিনক্ষণ সব ঠিক হতেই সবার মনের মধ্যে একটা আনন্দ ও অপেক্ষার সৃষ্টি হয়। নির্দিষ্ট দিন আসতেই সবাই বেরিয়ে পড়ে যাত্রার উদ্দেশ্যে। প্রথমের দিনগুলো আশ্চর্য সুন্দর কাটে তাদের, যেন বলিউড মুভির প্লট সাজিয়ে রেখেছে কেউ। ওরা এসে অভিনয় করছে কেবল। কিন্তু এই আনন্দে বাধা হয়ে দাঁড়ায় উদয়পুরের সায়নের পরিচিত সেই হাভেলি। নামে উদয়পুর হলেও হাভেলির যথার্থ অবস্থান উদয়পুর থেকে বেশ খানিকটা দূরে। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা আর অনেকখানি আনন্দ নিয়ে তারা নির্দিষ্ট দিনে রওনা হয় হাভেলির দিকে। শহর থেকে এতটাই ভেতরে যে একটা ছোট চায়ের দোকানও হাভেলি থেকে প্রায় 20 মিনিট আগে। শহরের চাকচিক্য আর কোলাহলের মাঝে এত নির্জন একটা জায়গা বেশ উপভোগ্যই বটে। তাই যৌবনকাল ওদের একা নতুন কোথাও থাকার অ্যাডভেঞ্চারে অন্যরকম এক আনন্দ থাকে। রাতের সময় অবশ্যই মায়াবী শহরটা আরও রহস্যময়ী। হাভেলিতে তাদের অবস্থান বেশ ওপরতলায় হওয়ায় লম্বা ঝুলবারান্দার একপাশে এসে দাঁড়ালে শহরের বহু দূর পর্যন্ত দেখা যায়। বৃষ্টি এসে দাঁড়ায় সেখানে। গভীর রাতে শহরের বুকে শীত আর অন্ধকার পাল্লা দিয়ে বাড়ছিল সেদিন। দূরে ছোট ছোট বিন্দুর মতো সাদা আর হলদেটে আলো জ্বলছে। রাতের আকাশে টিমটিমে তারার প্রতিফলন যেন বাঁকা চাঁদের অর্ধেক ঘিরে মেঘময়তা।
বাতাসে পুরনো আদিম গন্ধ, যে গন্ধে মনে পড়ে যায় শৈশবের দালান ঘর। বৃষ্টি নামের সার্থকতা জাগাতেই হয়তো দূরে কোথাও থেকে হঠাৎ দমকা শীতল হাওয়া তার শরীর স্পর্শ করে চলে যায়। বৃষ্টি আসবে নাকি? তার একলা কথার উত্তর দেয় না কেউ। সামনের বড় ঘরের ভেতর গানের লড়াইয়ের আসর জমেছে, তাকে শুনতে পায়নি কেউ। বৃষ্টি নিজেও ভেতরে আসতে চায়। বৃষ্টি, রুক যাও জরা, आओ मेरे साथ, चले आओ। হ্যাঁ, কে? একটা অচেনা কর্কশ ও শান্ত কণ্ঠস্বরে হঠাৎ ভেতরটা কেঁপে ওঠে ওর। ছেলেবেলায় মা রাতে এক ডাকে সাড়া দিতে বারণ করেছিলেন, মনে আছে ওর। তবু সঠিক সময় এসে একেবারে ভুলে গেল সে। মনের ভুলে সাড়া দিয়ে ফেলল নিজের নাম শুনে। অন্য মনস্কতায় পেছন ফিরতে গভীর অন্ধকারের মধ্যে যেন তার চেয়েও আরও ঘন কালো গোল চাকতির মতো কিছু একটা চোখে এলো। দীর্ঘক্ষণ অন্ধকারে শুয়ে যাওয়া বৃষ্টির চোখ সেই গভীর কালো চাকতিকে ভেদ করে এগোতে পারল না। কোনো একটা মোহের বশে সে তাকিয়ে রইল সেই গভীর কালোর দিকে। খানিকক্ষণের জন্য চোখ ঝাপসা হয়ে এলো ওর। একসময় মাথা ঝিমঝিম করতে লাগলো, পা টলতে টলতে ধপ করে নিচে এসে বসে পড়ল বৃষ্টি। এদিকে বৃষ্টিকে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে তনিমা বৃষ্টির খোঁজ করে। এই বৃষ্টি কোথায়? কথা শেষ হতে না হতেই বাইরে থেকে বৃষ্টির পড়ে যাওয়ার শব্দ আর ব্যথা পাওয়ার আর্তনাদ শোনা গেলে সবাই দৌড়ে বাইরে গিয়ে উদ্ধার করে ওকে। বন্ধুদের কাঁধে ভর দিয়ে ঘরে ফেরার সময় বৃষ্টি অনুভব করে ওর সাথে আরও একটা কালো অবয়ব ওর সামনে থেকে ঘরের মধ্যে প্রবেশ করে। সম্পূর্ণ ঘটনাটা ভালো লাগে না ওর। মনের ভেতর একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। কিছুক্ষণ বৃষ্টিকে সামলে সবাই আবার যে যার জায়গায় বসে গানের লড়াইয়ে মজল। কিছুটা পরিস্থিতি সামলানোর জন্য, আবার কিছুটা বৃষ্টির মন ভালো করার জন্য। এই চ যেখানে ছিলাম খেলাটা আবার কন্টিনিউ করি। হ্যাঁ শিখা, তুই ছিলি। আচ্ছা, ম দিয়ে একটা গান ধর তো দেখি। বৃষ্টি হাসি মুখে ওদের সাথে গল্প করে ঠিকই, কিন্তু ওর মন পড়ে থাকে অন্যদিকে। ওরা যে বড় ঘরে ছিল তার সাথে লাগোয়া আরও দুটো ছোট ঘরের রাস্তা ছিল। হাভেলির কেয়ারটেকার মূলত এই একটা ঘরই খুলে দিয়েছিল ওদের। ওই ঘর থেকেই অনায়াসে বাকি দুটো ঘরে যাওয়া যায়। কথা ছিল সেই ছোট রুমের একটায় গৌরব আর সায়ন রাতে ঘুমোবে, আর বড় ঘরে বৃষ্টি, শিখা আর তনিমা থাকবে। পাশের আর যে একটা রুম, তাতে লাগেজ রেখেছিল ওরা। সব কিছু ভালো চললেও বৃষ্টির চোখ তার অজান্তেই বারংবার গিয়ে পড়ছিল লাগেজের রুমটায়। সে মনে মনে ভাবে, ধুর, ওই রুমটায় কি যে একটা আছে, ব্যাঙের ছাতা বুঝতেও পারছি না, কিন্তু কিছু তো একটা আছে বলে মনে হচ্ছে, আর বারবার চোখ পড়ছে। গিয়ে দেখবো একবার। লাগেজ থেকে মাথা ধরার ওষুধ আনার অজুহাত দিয়ে রুমের দিকে চলে যায় বৃষ্টি। ঘরের মধ্যে প্রবেশের সাথে সাথে বৃষ্টির শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়। ওর পায়ের তলার অংশে জ্বালা করতে থাকে, অথচ বেচারার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। শত চেষ্টার পরেও চোখের সামনে সেই নিকষ কালো অন্ধকার আর কানের চারপাশে কর্কশ গলায় এক নারীকণ্ঠের হাসির শব্দ হয়। স্তম্ভিত হতবুদ্ধি হয়ে সে দাঁড়িয়ে থাকতে থাকতে ফের পড়ে যায় মাটিতে। এবার শুধু পড়ে যায় না, বৃষ্টি জ্ঞান হারায়। সেই ঘটনার পর পুরো ট্যুরে আর কোনো সমস্যা না হলেও সমস্যা শুরু হয় বাড়ি ফেরার এক সপ্তাহের মাথায়। রাজস্থান থেকে বাড়ি ফেরার 8 দিনের মাথায় এক রাতে বৃষ্টি শুয়ে আছে তার নিজের ঘরে। ফেরার পর থেকে তার শরীরটা যেন সায় দিচ্ছে না। প্রথম 4-5 দিন ভ্রমণের ক্লান্তি বলে শুয়ে বসে কাটানো গেলেও বিষয়টা এবার ওকে ভাবাচ্ছে, কোনো অসুখ বাঁধিয়ে বসলো নাকি। কি রে, এখনই শুয়ে পড়েছিস? সবে তো রাত 8টা বাজে। না গো মা, শরীরটা না ঠিক সাথ দিচ্ছে না, বুঝলে। কেন, কিছু বলবে? বলবো মানে, আমি এলাম তোদের ঘুরতে যাওয়ার সব ছবিগুলো দেখবো বলে, একটু গল্প শুনবো বলে। এতদিন হয়ে গেল ফিরেছিস, এখনো ক্লান্তি গেল না কেন রে তোর? আরে ওটাই তো ভাবছিলাম গো মা, কি যে হলো, দিন দিন যেন আরো খারাপের দিকে এগোচ্ছি। হ্যাঁ রে, ওখানে গিয়ে আবার অসুখ বাঁধিয়েছিলিস নাকি? না না, ওখানে তো কিছুই হয়নি, শুধু একদিন।
থেমে গেলি কেন? কি হয়েছিল? ও না না, একদিনও কিছু হয়নি ওখানে, ওটাই। মা অযথা চিন্তা করবে ভেবে কিছু বলতে গিয়েও থেমে যায় বৃষ্টি। ও এই ব্যাপার। আচ্ছা শোন, আজকের দিনটা রেস্ট নে। এরপর কাল সকালে উঠেও যদি দেখি শরীর ভালো লাগছে না, তবে কালই ডাক্তারের কাছে যাবি। আমার কিন্তু একদম ভালো লাগছে না তোকে দেখে, কি জানি কি হবে। আরে মা, কিছুই হবে না, চিন্তা করো না। রাতের খাবারটা দিয়ে যাই? না, আজ আর খাবো না গো মা, ইচ্ছে করছে না। এই জন্য তোর শরীরও ভালো হচ্ছে না। বৃষ্টির ওপর খানিকটা রাগ দেখাতে বৃষ্টির মা চলে যান। বৃষ্টি ঘর অন্ধকার করে শুয়ে পড়ে বিছানার পাশের খোলা জানলার কাছে। এই জানলা দিয়ে রাস্তার পোস্টে সাদা উজ্জ্বল আলো এসে পড়ে ওর ঘরের অন্ধকার অনেকটা মিটিয়ে দেয়। গরমের দিনগুলোতে ফুরফুরে ঠান্ডা হাওয়া আসে এ পাশ দিয়ে। বাড়ির ঠিক নিচের বড় রাস্তায় রাত্রিদিনের যানজট আর গাড়ি ঘোড়ার শব্দকে মেনে নিয়েই এদিকটায় থাকে বৃষ্টি কেবল এই জানলাটার জন্য। ছোট থেকেই ঘরের এই জানলার দিকে চেয়ে আকাশ দেখতে ভালোবাসে বৃষ্টি। আজও ফোনে ৮০ দশকের হিন্দি গান চালিয়ে শরীরটা এলিয়ে চেয়ে বসে আছে রাতের তারার দিকে। রাজস্থানের দিনগুলোর কথা মনে পড়ছে, আর মনে পড়ছে সেই অচেনা নারীকে, যে নারীর দেখা না পেলেও তার উপস্থিতি টের পেয়েছিল সেদিন। নিজের মনে বহু প্রশ্নের জন্ম হয়। কি ছিল সে? সবটাই কি আমার ভুল দেখা, ভুল শোনা, ভুল অনুভব করা? হতে পারে পুরনো হাভেলি করে আর গল্পে সিনেমায় দেখা জিনিসপত্রের সাথে মিলিয়ে আমার মধ্যেই এমন ধারণা হয়েছিল। কিন্তু সেই ঘন কালো অংশটা কি ছিল? সেদিন এক ডাকে সাড়া দেওয়া ঠিক হয়নি, মা বারণ করেছিল বারবার। ওহ, নিজের মনেই ভাবতে ভাবতে কখন যে চোখ বুজে এলো ওর, ও জানলও না। ঠান্ডা হাওয়ায় জানলার সাদা পর্দা উড়ে চলেছে। চলমান গান একসময় চার্জের অভাবে বন্ধ হয়ে গেল। বৃষ্টি গভীর ঘুমে আচ্ছন্ন। সে নিজেকে খুঁজে পায় এক বিস্তীর্ণ সমুদ্রের কিনারায়। চারিদিকে বিস্তৃত জলরাশির পাড়ে সে দাঁড়িয়ে একা। জলের সাদা ফেনা তার পায়ে এসে লাগছে। এক মেয়েকে সে আবিষ্কার করে, বয়সে হয়তোবা খুব ছোট সে। পরনে যার আপাদমস্তক ভেজা সাদা ফ্রক, ফ্রকের গায়ে ছোট ছোট লাল ফুলের কারুকার্য। যে জামা তার সবচেয়ে অপছন্দের ছিল, যে সমুদ্র সে আজীবন ভয় পেয়ে এসেছে, সেই সমুদ্র, সেই জামার ভয়াবহ একাকিত্ব। ভেজা চুল বেয়ে গড়িয়ে পড়ছে জল, চোখ জ্বালা করছে নোনা জলের কারণে। দীর্ঘক্ষণ জলে থাকলে হাত পায়ের চামড়া যেমন সাদাটে ফ্যাকাশে হয়ে যায়, ওর নিজের হাত পায়ের দশা ঠিক সেরকমই। কোথায় আমি? সামনে দাঁড়ানো এই ছোট্ট মেয়েটা তো বৃষ্টি নিজেই। মাথার মধ্যে সবটা তালগোল পাকিয়ে যাচ্ছে ওর। কিছুক্ষণ বাদে এক অচেনা নারী মূর্তি আসতে দেখে তার দিকে, দূরের ঝাউবনের দিক থেকে। এতটা সময় যখন সে দিশেহারা হয়ে একা দাঁড়িয়েছিল, পাগলের মতো খুঁজেছিল সমুদ্রের ধার বেয়ে যদি কাউকে দেখতে পায়, সে পায়নি। ছোট বাচ্চা যেমন করে কাঁদে, বৃষ্টি কাঁদছে। একসময় কাউকে খুঁজে না পেয়ে সে দৌড়চ্ছে। কেউ আছো? কেউ আছো? আমি বাড়ি যাব। ও মা, আমাকে নিয়ে চলো না, বাইরে যাব আমি। বাবা কোথায়? ও বাবা, কোথায় তোমরা? ও মা, আমাকে নিয়ে চলো। কোথায় তোমরা? এত খুঁজেও কেউ আসেনি তার কাছে। এখন এতটা সময় পর কাউকে দেখতে পাচ্ছে মনে হচ্ছে। সেই অচেনা নারী মূর্তির পরনে রয়েছে লাল রঙের কারুকার্য করা সুন্দর এক শাড়ি। বয়স আনুমানিক 25-26-এর কাছাকাছি। উজ্জ্বল লাল রঙের শাড়ির মধ্যে কাঁচের কারুকার্য, তাতে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। মেয়েটা এগিয়ে আসছে তার দিকে। বৃষ্টি ভয় পাচ্ছে ওকে দেখে, কারণ তার সুন্দর মুখটা ধীরে ধীরে বদলে যেতে দেখছে বৃষ্টি।
অচেনা সেই মেয়েটা যখন বৃষ্টির একদম সামনে এসে দাঁড়ালো, দেখল মেয়েটার গাল ভরা সুন্দর হাসিটা ক্রমশ চওড়া হতে হতে বিভৎস আকৃতি ধারণ করছে। চোখের কালো অংশটা যেন চোখের ওপরে উঠে গিয়ে কেবল সাদা অংশটা রয়ে গেল। চোখ বেয়ে গড়িয়ে এলো রক্ত। সুশ্রী শ্যামলা গরনের মেয়েটা কুৎসিত চামড়া জ্বলা কালো পিশাচে পরিণত হয়েছে। ছোট বৃষ্টি তা দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে। সেই নারী মূর্তি আর এক মুহূর্ত দেরি না করে তার শক্ত হাত দিয়ে বৃষ্টির গলা চেপে ধরে। তার প্রচণ্ড শক্তির কাছে বৃষ্টি একটা হাতের পুতুল মাত্র। ওকে সোজা বাতাসের মধ্যে তুলে ধরে একেবারে সমুদ্রের জলের মাঝে নিয়ে গিয়ে ফেলে। বৃষ্টির ছটফট করতে থাকা শরীর আর শ্বাস নিতে না পারা মুখে মৃত্যুকে ছুঁতে না চাওয়ার করুণ আর্তনাদ। বৃষ্টির মুখ ধরে জলের মধ্যে নামিয়ে রেখেছে অশরীরী। দুঃস্বপ্ন ভেঙে আঁতকে ওঠে বৃষ্টি। ওর গোটা মুখ ঘামে ভিজে গেছে। জোরে জোরে শ্বাস পড়তে থাকে। কয়েক মুহূর্ত এইটুকু মেনে নিতেই চলে যায় যে আদৌ কোনো সমুদ্র তটে না, বৃষ্টি আছে নিজের ঘরেই, নিরাপদে, নিজের বিছানায়। ঘরে একটা গুমোট দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টি বুঝতে পারছে সেটা। উফ, কি ভয়ঙ্কর, কি বাজে বাবা, কি বাজে একটা স্বপ্ন দেখলাম। উফ, দূর ব্যাং, কি ফালতু একটা স্বপ্ন। মাথার কাছে রাখা ফোনটা নিয়ে সময় দেখতে যায় ও। কি হলো, ফোনটা চলছে না কেন? গান চালিয়েছি তাই চার্জ নেই নাকি? মাঝরাতে কি একটা বিপদে যে পড়লাম আমি। বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালায় বৃষ্টি। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3:20 বাজে। একটু জল খেয়ে আবার গিয়ে বসে জানলার সামনে। মেয়েটার মুখটা মনে পড়লেও এখনো ভয় গায়ে কাটা দিয়ে উঠছে আমার। কিন্তু আমি আমার ছোটবেলাটা দেখলাম কেন? স্বপ্নে মানুষ নিজের ছেলেবেলাকেও দেখে। নিজের মনকে শান্ত করতে একটা গল্পের বই নিয়ে বসে বিছানায়। না, আমার যা পাতলা ঘুমের স্বভাব, তাতে করে এই যে একবার ঘুম ভাঙলো, এত সহজে আর ঘুম আসবে না। চাই একটা গল্পের বই নিয়ে বসে পড়ি। উফ, যে কোনো একটা গল্পের বই নিয়ে এখন পড়তে হবে, তাতে করে যদি ঘুমটা আসে। পাশে রিডিং লাইটটা জ্বালিয়ে পড়ছে সে। সবকিছু আগের মতো স্বাভাবিক চললেও হঠাৎ দেখা গেল পড়ার এক পর্যায়ে বৃষ্টি আবার চমকে উঠে নতুন কেনা গল্পের বইটাকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। কি হচ্ছে কি এটা আমার সাথে? কি হচ্ছে? ঈশ্বর! বইয়ের প্রধান মহিলা চরিত্রের পরনে রয়েছে লাল টুকটুকে এক শাড়ি, যা পরে সে হেঁটে বেড়াচ্ছে তার ঘরময়। প্রথমে একটা বাজে স্বপ্ন, তারপর সেই স্বপ্নের রেস ধরে আবার একটা গল্প। কি কাল করে বইটা শুরু করেছিলাম রে। সে রাতে আর ঘুম হয় না বৃষ্টির। ক্লান্ত শরীরে ঘুম না হওয়ার ছাপ স্পষ্ট। বাকিটা রাত ওর কেটেছে অজানা এক ভয়। গুটিসুটি হয়ে বসেছিল জানালার কাছে। ভোর রাতে কখনো হয়তো চোখ লেগে গেছে, বুঝতে পারেনি বৃষ্টি। বেলা পর্যন্ত বৃষ্টি বাইরে না আসায় তার মা এসেছে তাকে ডাকতে। কি রে, এত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে উঠিসনি? বৃষ্টি অনেক কষ্টে চোখ মেলে চায়। চোখ মেলতে ওর মায়ের মুখ ওর সামনে আসে না। চোখে পড়ে ওর মায়ের শাড়ির রং। তুমি লাল শাড়ি পরেছো কেন? ও বাবা, এ আবার কি কথা? পড়তে ইচ্ছে হচ্ছে তাই পড়েছি। না, পড়ো না। কাল রাতে একটা বাজে স্বপ্ন দেখে সারা রাত ঘুমোতে পারিনি। সেই মেয়েটার পরনেও লাল শাড়ি ছিল, মেয়েটাও লাল শাড়ি পরেছিল। আমি সহ্য করতে পারছি না এই জিনিস, আর সহ্য করতে পারছি না আমি। এরপর থেকে সারাটা দিন বেশ স্বাভাবিক ছন্দেই কাটে ওর। শারীরিক ক্লান্তি কিছুটা থাকলেও সমস্তটাই মানিয়ে নিয়ে দিনের যাবতীয় কাজ শেষ করে বৃষ্টি। হ্যাঁ রে মা, তোর মুখটা শুকিয়ে আছে কেন? খাচ্ছিস না ভালো করে? এই শুনছো, ওকে একটা রুটি দাও তো। না না, আমি আর খাবো না। তেমন কিছু হয়নি বাবা। চোখের নিচে কালি পড়ে গেছে দেখ। ওই কাল রাতে ঘুম হয়নি না, তাই। ঘুম হয়নি কেন? বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছিল, পরে আর ঘুম আসেনি। তোকে বেশ রোগা আর ফ্যাকাশে লাগছে রে, একটু ডাক্তার দেখিয়ে নিস। হ্যাঁ বাবা। বাবার সাথে কথোপকথন শেষ করে খাবার টেবিল থেকে উঠে যায় বৃষ্টি।
হাত মুখ ধুয়ে চলে আসে নিজের ঘরে। আজকেও আগের দিনের মতো জানলার কাছে বসে গান চালিয়ে জানলার নিচে যান চলাচল দেখতে থাকে। রাত বাড়ার পর ট্রাক ছেড়ে দিলে যে চলন্ত গাড়িগুলোর যাতায়াত বাড়তে থাকে, ওই যাতায়াত দেখতে খুব ভালোবাসে বৃষ্টি ছোট থেকে। আজও একটা হালকা হাওয়া বইছে বাইরে, যার কারণে বেশ ভালো লাগছে ওর। এভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ওর চোখ পড়ে একটা ট্রাকের ওপর, মাল বোঝাই ট্রাকের ওপর প্লাস্টিকের আস্তরণ। একেবারে অবাক হয়ে যায় বৃষ্টি। ও দেখে প্লাস্টিকের ওপর দাঁড়িয়ে আছে একজন মহিলা। শুধু দাঁড়িয়ে নেই, সেন দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। অসম্ভব! বৃষ্টি এক মুহূর্ত দেরি করে না। যখনই ওর মনে হয় মেয়েটা তাকিয়ে আছে ওর দিকে, ও বিছানা থেকে নেমে এক দৌড়ে নেমে চলে যায় বাইরের বারান্দার দিকে, যেখান থেকে খুব সহজে শহরের অনেকটা দূরের রাস্তা পর্যন্ত দেখা যায়। কিরে, ও ওভাবে ছুটছিস কেন? বৃষ্টি বারান্দায় এসেও একই দৃশ্য দেখতে পায়। মেয়েটা এবারও তাকিয়ে আছে ওর দিকে, যেন মেয়েটা আগে থেকেই জানতো বৃষ্টির গতিবিধি। মা, ও মা, শিগগির এসো। কি হলোটা কি তোর? মায়ের দিকে একবার ফিরেছে কি ফেরেনি, ট্রাক শুদ্ধ মেয়েটা যেন উধাও হয়ে গেল একেবারে রাস্তা থেকে। মা, আমি দেখেছি, তুমি বিশ্বাস করো। ওভাবে কেউ যায় রে বোকা? পুলিশে ধরবে না বল? আহা মা, মেয়েটা আমাকে দেখছিল, বিশ্বাস করো। দেখে যা, চোখের ভুল হবে, হয় এমন মাঝে মাঝে, আমারও হয়। মায়ের ঘোরতর অবিশ্বাস দেখে বৃষ্টি আর কথা বাড়ায় না, চলে আসে ঘরে। দীর্ঘশ্বাস পড়ছে এখনো এত জোরে দৌড়েছিল, ওর মন খচখচ করছে। একটা মহিলার কথা ওর মনের মধ্যে চলছে, তার পরিচয় সে জানে না, তবু কখনো সখনো তার দেখা পাচ্ছে। বেশ অনেকক্ষণ বই পড়তে পড়তে ফের ঘুমিয়ে পড়ে। স্বপ্নে আবার সেই অচেনা নারী মূর্তির আবির্ভাব। এবার নিজের বয়ঃসন্ধিকালের একটা দিনের কথা দেখছে সে। বছর 13-14 বৃষ্টি নিজেকে দেখতে পাচ্ছে তার মামার বাড়ির ছাদে। বৃষ্টি তার দাদুর বানানো ছাদ বাগানে ঘুরছে আর নিজের মনে নাচতে নাচতে গাইতে গাইতে কাটাচ্ছে একটা বিকেল। এই বিকেলে পড়ন্ত রোদ এসে পড়েছে ছাদে। বৃষ্টির ছোটবেলার সাথে এই ছাদ বাগান ওতপ্রোতভাবে জড়িয়ে। ছাদে এসে ফুল তোলা, পড়ে থাকা ছোট পাতা কুঁচি কুড়িয়ে রান্নাবাটি খেলা, কত স্মৃতি। এমতাবস্থায় আবার সেই আগের দিনের নারী মূর্তিকে দরজা থেকে বেরিয়ে আসতে দেখে বৃষ্টি। ভয় আড়ষ্ট হয়ে যায় সে। দেখে এক পা করে শয়তান পিশাচি নিয়ে এগিয়ে আসছে তার দিকে, আর এক পা করে পেছনে ছাদের কিনারার দিকে এগিয়ে যাচ্ছে বৃষ্টি। আর এইভাবে একটা সময়ের পর তার একটা পা যখন ছাদের থেকে বাইরে চলে গেছে, ঠিক তখনই ওই ভয়ঙ্কর দর্শন পিশাচি নিয়ে এসে তার বুক দিয়ে এক ধাক্কা দিয়ে খিলখিল করে হাসে। বৃষ্টি ছাদ থেকে পড়ে যাচ্ছে আবার আবার। এই পর্যন্ত দেখেই ঘুম ভেঙে যায় বৃষ্টির। নিজের মৃত্যুকে বারংবার উপলব্ধি করে ও বেঁচে ফিরে আসছে। কি হচ্ছে ওর সাথে ও জানেন না। ও মা, কি হচ্ছে এগুলো আমার সাথে? নিজের মৃত্যু নিজের চোখে দেখার থেকে বড় কোনো ভয়ঙ্কর দৃশ্য আর হয় নাকি? হয় না, হয় না। কি হচ্ছে এগুলো আমার সাথে? কি হচ্ছে? বৃষ্টির শরীর ঘেমে গেছে আগের মতোই। ঘরের ব্যবসা গরম, আবহাওয়াটা ওর পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে যাচ্ছে। জানলা থেকে এতটুকু হাওয়া আসছে না। ঘর থেকে বেরোনো প্রয়োজন। ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে জল নিতে যায় বৃষ্টি। কি রে দিদি, তুই এত রাতে এখানে? কি হয়েছে? জল খেতে এলাম। এই দিদি, তুই একটু শোন তো, তোর কি কিছু হয়েছে রে? তোকে দেখে না আমার কীরকম একটা লাগছে, খুব ক্লান্ত দেখাচ্ছে তোকে। আর এত ঘেমে গেছিস কেন তুই? তার উপর কটা বাজে রে বর্ষা? ওই 3:20 মতন হবে। কেন? কটা? 3:20? হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলবি তো? এই দিদি শোন, তুই আগে বস তো, একটু শান্ত হয়ে। আমার একটু ভালো লাগছে না রে। দিদি, কি হয়েছে বল না আমায়। প্রতি রাতে আমি নিজের মৃত্যু দেখছি স্বপ্নে। ভয় ঘুম ভেঙে যাচ্ছে আমার বোন। আমি আর পারছি না, বিশ্বাস কর। সব সময় একটা দুশ্চিন্তা, একটা আতঙ্ক
আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। স্বপ্ন? তুই তুই জীবনে কখনো স্বপ্ন দেখেছিস বলে তো আমার মনে পড়ে না অন্তত। হ্যাঁ, এমনিও আমার স্বপ্ন কম আসে, ঘুমটা খুব পাতলা কিনা, তাই আমি খুব স্বপ্ন কম দেখি। কিন্তু এটা স্বপ্ন নয়, বোঝ আমায়, এটা বাস্তবের চেয়ে অনেক বেশি সত্যি। আমার ছোটবেলা, যে মুখ আমার মনে থাকার কথাই নয়, সেই মুখ আমি দেখেছি। যে বয়ঃসন্ধি আমাদের দাদু বাড়িতে সুন্দর স্মৃতি দিয়ে ঘেরা, সেই স্মৃতি আমি দেখেছি। এতটা ভয়ানক ভাব, আমি তাকে অনুভব করতে পারছি, তার স্পর্শ আমি পাচ্ছি। এই বলে সে নিজের বুকে হাত দিয়ে দেখে যেখানে তাকে ধাক্কা দিয়েছিল সেই নারী মূর্তিটা। কি ব্যথা! নিজের গলায় হাত দেয় এবার। বর্ষা, এখানে দেখ তো কোনো দাগ আছে কিনা। বৃষ্টি গলা উঁচিয়ে নিজের বোনকে তার গলার অংশটা দেখতে বলে। দিদি, এখানে তো একটা হাতের দাগ একেবারে স্পষ্ট হয়ে আছে রে। কি রে, তুই খেয়াল করিসনি আগে? দেখ, তোকে বলেছিলাম এগুলো কোনোটাই মিথ্যে নয়। আমি যা সত্যি বলছি প্রমাণ পেলি তো? আমি একবারের জন্যও বিশ্বাস করিনি তোকে দিদি। দুই বোনের কথোপকথন শুনে তাদের মা ঘর থেকে বেরিয়ে আসে। আধো আধো ঘুম চোখে তিনি জানতে চান, কিরে এখানে তোরা দুটোতে কি করিস? মা, দিদি আমার সাথে গল্প করছিল। মা দুশ্চিন্তা করবে ভেবে বর্ষাকে আটকে দেয় বৃষ্টি। চল, অনেক গল্প হয়েছে, এবার ঘুমোতে যাই। চ দিদি, তুই আমার ঘরে আয়, একসাথে ঘুমাবো আজকে। বাবা, দিদি বোনে কিসের এত গল্প রে? আরে এমনি বাবা, কিচ্ছু হয়নি। বর্ষা আর বৃষ্টি ডাইনিং থেকে উঠে বর্ষার ঘরের দিকে যায়। ডাইনিং থেকে উঠে বর্ষার ঘরের দিকে যাওয়ার পথে দেওয়ালে একটা মাঝারি আয়তনের আয়না রাখা থাকতে দেখে। ঘর সাজানোর জন্যই প্রধানত। সেই আয়নায় চোখ পড়ে বৃষ্টির। বৃষ্টি সেই আয়নায় যা দেখে তার জন্য একেবারেই সে প্রস্তুত ছিল না। তার পা থেমে যায় সেই মুহূর্তে। আয়নায় দাঁড়ানো বৃষ্টির প্রতিচ্ছবি, ঠিক পেছনে সেই কদাকার নারী মূর্তি নিজের কুৎসিত রূপে দাঁড়িয়ে আছে। চিৎকার করে পেছনে থাকায় বৃষ্টি। কি হলো, কি হলো? মা, মা, আমার পেছনে কেউ একটা ছিল। মা, আমার পেছনে কেউ একটা ছিল। কে ছিল? চিনি না মা, চিনি না, কিন্তু ছিল। আমি আয়নায় দেখলাম। রাতের বেলা আয়না দেখে না মা। কিন্তু বেশি ভাবিস না দিদি, চল আমরা ঘরে যাই। বাকি রাতটুকু সন্দিহানভাবে কাটে দুজনের। পরের রাতে আবারও পূর্ববর্তী ঘটনার পুনরাবৃত্তি। দিদি বলছি, তুই না আজকের দিনটা নিজের ঘরে একটু ঘুমিয়ে পড় না রে। মানে কালই তো আমার পরীক্ষা শেষ, তারপর থেকে একসাথেই থাকবো। আজ ঘরে আলো জ্বালিয়েই পড়তে হবে রে, তোর ঘুম হবে না আর আমারও পড়া হবে না। আচ্ছা। মুখে কিছু না বললেও ওর মনের মধ্যে চলছে, আমার এমনিও ঘুম হবে না। ঘুমের প্রতি ভয়, আতঙ্ক আর বিরক্তি ধরে গেছে আমার। প্রতি রাতে যখন আমার ঘুম ভাঙে, আমার নিজেকে ভীষণ ক্লান্ত আর অসুস্থ মনে হয়। কোনো কাজ করতে জোর পাই না আমি। কাউকে বলিনি, কিন্তু আমি জানি আমার শরীর দিন দিন কতটা খারাপ হচ্ছে। একটা সামান্য বালতি জাগাতে গিয়ে পারিনি আমি আজ। কিন্তু আর চেপে রাখা ঠিক হবে না। আজ 3 নম্বর রাত। আজ রাতেও যদি একই ঘটনা ঘটে, বাবা মাকে বলবো আমি, সব বলবো আমি। আর কাল ডাক্তারের কাছেও যাব। এইভাবে বেঁচে থাকা যাবে না। বাস্তবে শুধু বর্ষাকে বলে, গুড নাইট, পড়ে নে তুই। ঘরের তাপমাত্রা বাকি ঘরের থেকে অন্যরকম মনে হয় ওর। তুলনায় একটু বেশি গরম এই ঘরটা, অথচ বিছানার দিকটা ভীষণ ঠান্ডা। অদ্ভুত এই ব্যাপারটা ওর মাথায় ঢোকে না। ঠিক করে রাতে আলো জ্বালিয়ে ঘুমোবে, আর জানলা বন্ধ করে আলো জ্বালিয়ে ঘুমোতে যায় ও। দুর্বল শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ঘুমে চোখ জুড়ে আসে। অঘরে ঘুমিয়ে পড়ে বৃষ্টি। রাতে স্বপ্ন আসে আবার, ফের নিজেকে দেখতে পায় ও। কিন্তু এই বৃষ্টি ছোট কিংবা বয়ঃসন্ধির বৃষ্টি নয়, এই বৃষ্টি পূর্ণবয়স্কা, বছর 20-21 যুবতী। সে নিজেকে দেখে একটা রেস্টুরেন্টে। কোনো একদিন খেতে গিয়েছিল সে একাই।
মাঝে মাঝে বৃষ্টি একা ঘুরতে যেতে, সিনেমা দেখতে খুব পছন্দ করে। তেমনই একটা দিন শহরের একটা সুন্দর রেস্টুরেন্টে খেতে গিয়েছিল বিকেলের দিকে। সামনে তার পছন্দের খাবার আনন্দ করে খাচ্ছিল আর নিজের সঙ্গকে নিজে উপভোগ করছিল। খাবার খেতে খেতে হঠাৎ সে রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢুকতে দেখল সেই লাল শাড়ি পরা সুন্দরী মেয়েটিকে। সে সামনে আসার সাথে সাথে নিজের মুখের আকৃতি পরিবর্তন করে ফেলতে পারে। তাকে আজ আরও ভয়ঙ্কর, আরও হিংস্র রূপে দেখছে বৃষ্টি। বৃষ্টি দেখতে পাচ্ছে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে লাল রক্তের স্রোত, গড়িয়ে চলেছে একভাবে। সাদা মণিহীন চোখ থেকে বেরিয়ে পড়ছে লাল রক্ত। চোয়াল ছাড়িয়ে যাওয়া হাসির ফাঁকে সে যে কি পাশবিকতার ছাপ তা ঘুমের মধ্যে অনুভব করলে মানুষ মারাও যেতে পারে। বৃষ্টি ভয় পাচ্ছে, চিৎকার করছে, চলে যেতে চাইছে রেস্টুরেন্ট থেকে। কিন্তু ঠিক সেই সময় সেই চামড়া জ্বলা শয়তানটা এসে বৃষ্টির মাথার উপর ঝুলন্ত আধুনিক ঝাড়বাতিটা ফেলে দিতে চাইল, আর তার মাথার একটা সজোরে আঘাত করে বসল। ঝাড়বাতিটা তার মাথায় পড়েছে, এমত অবস্থায় তার ঘুম ভেঙে গেল প্রতিবারের মতো। ঈশ্বর, বাঁচাও আমায়, ঈশ্বর। বৃষ্টির কাতর আর্তনাদ কেউ শুনতে পেল কিনা বলা যায় না, কিন্তু তার আর্তনাদের মধ্যে যে ভয়, যে আকুতি মিশেছিল তা যদি কোনো পাষাণ হৃদয়ের মানুষ শুনতে পায়, তার মন কেঁদে উঠত। ইতিমধ্যে বৃষ্টি নিজের ঘরের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছে। ঘরের বড় আলো বন্ধ হয়ে গেছে, বন্ধ জানলা দুহাট করে খোলা, আর সে শুয়েছিল ঠিক জানলার কাছেই প্রতিবারের মতো। শুধু তাই নয়, তার ঘর্মাক্ত শরীরে আজ অসহ্য ব্যথা অনুভব করছে সে। এতটা আতঙ্কের মধ্যেও সে চিৎকার করে কাউকে ডাকতে পারছে না, এমনকি ঘর থেকে বেরোতেও পারছে না। বসে বসে অসহায়ের মতো কাঁদছে একটা পূর্ণবয়স্কা মেয়ে। কিছুক্ষণ বাদে সে লক্ষ্য করল ঘরের ঠিক মাঝে অন্ধকারের মধ্যেও আরও ঘন কালো অন্ধকারের বলয়, ঠিক যেমনটা সে আগে দেখেছে রাজস্থানের হাভেলিতে। নিজেকে অনেক শক্তি জুগিয়ে কোনো মতে ঘরের আলোটা জ্বালিয়ে ফোনটা ধরে সে। ফোন হাতে নিয়েও তার মনে শান্তি নেই, কারণ সে জানে এই ফোন খোলা হলেই সে দুটো সংখ্যা দেখতে পাবে যা তাকে আরও বেশি ভয় দেখাবে। সংখ্যা দুটো 3 আর 20। কাঁপা কাঁপা হাতে ফোনের লক স্ক্রিনে ডাবল ট্যাপ করে সে। ফুটে ওঠে দুটো সংখ্যা, 3:45। কিছুটা সময়ের জন্য অন্তত বৃষ্টি মনটা শান্ত হয়, অন্তত কিছু একটা অনিয়ম তো হলো। পরক্ষণেই তার মনের মধ্যে জেগে ওঠে কিছু প্রশ্ন। আচ্ছা, এখন 4:45 বাজে, মানে 3:20 আমি পেরিয়ে এসেছি। তার মানে স্বপ্ন ভেঙে যাওয়ার পর থেকে বিছানা থেকে নামতে, ফোন খুলতে 3:20 থেকে 3:45। শিট, কি ভুল হয়ে যাচ্ছিল। না, আজও কোনো অনিয়ম হয়নি, বরং সময় পেরিয়ে এসেছে তাড়াতাড়ি। না, আর একটুও দেরি করা যাবে না। সায়নকে ফোন করা দরকার, ওর থেকে সব জানা দরকার, ওকে সবটা বলাও দরকার। যেমন কথা তেমন কাজ। সেদিন ভোর 4টে নাগাদ সায়নকে ফোন করে বৃষ্টি। হ্যালো, কে? অতিরিক্ত ঘুম জড়ানো কণ্ঠে সায়ন জবাব দেয়। মনে হয় ঘুম চোখটুকুও খোলেনি সে। এদিকে ভয়ার্ত কণ্ঠস্বরে সে জবাব দেয়, হ্যালো সায়ন, আমি বৃষ্টি। বৃষ্টি? কিরে, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? সায়ন সজাগ হয়ে তার সাথে কথা বলে। সায়ন, আমি বড় বিপদে আছি ভাই, কি করবো কিচ্ছু জানি না। আছিস কোথায় তুই? বাড়িতে, তবে কদিন আর থাকবো জানি না। কেন, কি হয়েছে? তোদের হাভেলিতে কোনো সমস্যা আছে? হাভেলি? রাজস্থান? হ্যাঁ, সেদিন আমি 2বার মাথা ঘুরে পড়ে গেছিলাম, মনে আছে? এমনি এমনি নয়, আমি দেখেছিলাম সেদিন কিছু একটা গভীর কালো বলয়, রাতের অন্ধকারের থেকেও কালো। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোন, আমার কথা শোন, কাল আয়, আমরা একসাথে বসে সবাই কথা বলবো, ঠিক আছে? তুই আগে বল, তোদের হাভেলিতে কি কোনো সমস্যা আছে? দেখ, হাভেলি আমাদের অনেক দূর সম্পর্কের আত্মীয়দের, কিছু থাকলেও আমার পক্ষে আগে থেকে জানা সম্ভব না, বোঝ একটু। ওকে। বৃষ্টি ফোনটা কেটে দেয়। ওর সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না। পরে সায়ন কয়েকবার ফোন করলেও ফোন তোলে না সে। বৃষ্টি ফোন কাটার সাথে সাথে একটা অস্বাভাবিক ফ্যাঁসে হাসির গলা শুনতে পায়। শব্দের কোনো উৎস সে খুঁজে পায় না। বেশিরভাগ মানুষের প্রকৃতি হলো যখন তারা ভয়ঙ্কর কিছু দেখতে পায় তখন ভয় যতটা পায় তার চেয়ে বেশি ভয় পায়
তখন যখন সে 4 ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারে কিন্তু দেখতে পায় না কিছু। বৃষ্টির এই অতিরিক্ত ভয় পাওয়ার কারণটা হচ্ছে এটা, সে কোনো মহিলার উপস্থিতি টের পাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা পুড়ে যাওয়া চামড়ার গন্ধ তার নাকে এসে লাগছে বিশ্রীভাবে। কোনো অদ্ভুত হাসির শব্দ পাচ্ছে, মনে হচ্ছে এই ঘরে এই মুহূর্তে কেউ আছে, হয়তো তার পেছনে, কিন্তু পেছনে বারবার ফিরেও কোনোভাবেই কাউকে দেখতে পাচ্ছে না সে। আর্তনাদ করে কেঁদে ওঠে এবারে। তার কান্নার শব্দে বাড়ির বাকি 3 সদস্য চলে আসে তার ঘরে। বৃষ্টি মা, ও মা, কাঁদছিস কেন তুই? কি হয়েছে বল আমায়। দিদি, আজ রাতে তো। আজ রাতে ও কি হয়েছে? আর লোকাজ না দিদি, প্লিজ বলে দে সব, নয়তো আমি বলি। বৃষ্টির বোন তার দিদির সাথে ঘটে যাওয়া সব ঘটনা এক এক করে বলতে শুরু করে। রাজস্থানের ঘটনা, গত 3 দিন ধরে ঘটে যাওয়া সব ঘটনা। শেষের দিনের ঘটনার কথা যদিও বৃষ্টি সবাইকে বলে, যা তার অনুভূতি, যা যা এতদিন ধরে ঘটে চলেছে তার সাথে, তার শরীরের অসুস্থতা সব বলে যায় বৃষ্টি। সব শেষে বলে, ও বাবা, আমায় বাঁচাও তোমরা, ও বাবা গো, আমাকে প্রতি রাতে খুন করতে আসে অচেনা কেউ একজন, প্রতি রাতে আমাকে বাঁচাও তোমরা। না শোনা মা, কেউ কিচ্ছু করতে পারবে না তোকে, আমি তো আছি। 1 মিনিট দাঁড়াও, চুপ করো তোমরা। বৃষ্টি, কোন 3টে দিন তুই স্বপ্নে দেখেছিস আমাকে বলতো? প্রথম দিন আমার ছোটবেলার, বুঝলে, সম্ভবত 3 কি 4 বছর বয়স আমার, সমুদ্রে ঘুরতে গিয়ে। দ্বিতীয় দিন আমার মাঝ বয়সের 13-14 বছর বয়সে দাদু বাড়ি ঘুরতে গিয়ে। আর তৃতীয় দিন মানে আজ আমার 20-21 বছরের আমাকে দেখতে পেলাম রেস্টুরেন্টে গিয়ে। তুই নিশ্চিত তো এই দিনগুলোতেই দেখেছিস? মৃত্যুর আগে পর্যন্ত ভুলবো না মা। এমন করে বলে না সোনা মা, এমন করে বলে না। এবার এই দিনগুলোতে তোর সাথে ঠিক কি হয়েছিল মনে করে বলতো। এই কথা বলার সাথে সাথে ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা বয়ে এলো বাড়ির ভেতর। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বসে পড়ে মাটিতে। তারা, বিশেষত বৃষ্টির বাবা, বুঝতে পারেন এই দিনগুলো নেহাত এমনি বৃষ্টির স্বপ্নে ধরা দেয়নি। আচ্ছা, তোমার মনে আছে ওর 3 বছর বয়সে আমরা সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম? মনে আছে। সেখানে সব ঠিকঠাক চললেও তৃতীয় দিনের মাথায় বৃষ্টি সমুদ্রে গিয়ে হঠাৎ পড়ে যায় আর জ্ঞান হারিয়ে বসে। ওইটুকু একটা দুধের শিশু জ্ঞান হারিয়েছে দেখে আমরা চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। যদিও জ্ঞান ফিরেছিল কিছুক্ষণের মধ্যেই, আপনা আপনি জ্ঞানটা ফিরেছিল। কত ডাক্তার, কত হসপিটালে নিয়ে ঘুরেছি সেদিন, গাদা টেস্ট করিয়েছিল ডাক্তাররা, কেউ কিচ্ছু সুবিধা করে উঠতে পারেনি। তারপর তোর 13 বছরের জন্মদিনের পরে আমরা সবাই আমার বাড়ি গিয়েছিলাম বেশ কটা দিনের জন্য, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, সেখানে একদিন বিকালে ছাদে খেলতে গিয়েছিল একা, আর সন্ধ্যের পরে পাড়ার লোকে ওকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল রাস্তার মধ্যে। সবাই ভেবেছিল ছাদ থেকে পড়ে গেছে বৃষ্টি। এতটুকু আঘাত লাগেনি নাকি ওর? শুধু জ্ঞান ছিল না কিছু সময়ের জন্য। তারপর থেকে কখনো একা ছাদে যেতে চাইতাম না আমি। মনে আছে মা 3 বছরের ঘটনাটা? আমার মনে না থাকলেও এই 13 বছরের ঘটনাটা ঠিকই মনে আছে আমার। কিন্তু রেস্টুরেন্ট, ওইটা তো কখনো ঘটেছে বলে আমাকে জানাসনি? হ্যাঁ মা, ওই ঘটনার কথা দিদি আমাকে এসে বলেছিল, আমার মনে আছে। আর বলেছিল তোমায় যেন কখনো না বলি। দিদি, আই এম রিয়েলি সরি, তোর কথা আমি রাখতে পারলাম না। মাকে বাবাকে জানানো দরকার। সেই দিনও হঠাৎ খেতে খেতে ওর জ্ঞান হারিয়ে গিয়েছিল। এই ঘটনার কোনো কারণ, কোনো কিছু ও জানতও না। পরে জ্ঞান ফিরলে ও দেখেছিল রেস্টুরেন্টের লোকেরা ওকে সাহায্য করছে জ্ঞান ফিরে আনার জন্য। শুধু 3 বার নয় মা, 4 নম্বর বারের ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে রাজস্থানে। আমি বলতে চাইনি তোমরা টেনশন করবে বলে। এমনিও ছোট থেকে এত ঘটনা ঘটেছে আমার সাথে, আর তোমরা আমাকে নিয়ে প্রতিদিন চিন্তা করেছো। বাড়তি অসুবিধা তৈরি করতে চাইনি আমি। আর ঠিক কি লুকিয়েছিস তুই আমাদের থেকে? বিশ্বাস করো মা, আর কিছু নেই লুকোনোর। আজ সব বলে দিলাম তোমায়। আর হ্যাঁ, অনেক দেরি হওয়ার আগে তোমাদের আরো কিছু বলি।
প্রথমবারের জ্ঞান হারানোর ঘটনা আমার মনে নেই, মনে আছে পরের দুবারের কথা। আর এই দুবারই আমি কোনো কারণ ছাড়া আর কোনো পূর্ববর্তী ঘটনা ছাড়া জ্ঞান হারিয়েছি। কিন্তু শেষবার আমি জ্ঞান হারানোর কারণ খুঁজে পেয়েছি। কী কারণ? আমার স্বপ্নে সে আমার অতীতে গিয়ে আমাকে খুন করতে চাইতো, আর রাজস্থানে সে আমার বর্তমানে এসে ধরা দিয়েছিল। তাকে কালো বলয়ের মতো দেখতে, কোন এক পিশাচের রূপ ধরে সে এসে আমায় ডেকেছিল। তারপর থেকে সে একে একে আমার বর্তমান, আমার অতীতে ভয়ঙ্কর থাবা বসাতে চাইছে। বলা যায় না, ভবিষ্যতে হয়তো আমাকে খুন করবে। এক মিনিট, আমার কাছে ঘটনাগুলো স্পষ্ট হচ্ছে না। মানে তুই কি বলতে চাইছিস যে ছোট থেকে যে সময়টুকুতে তুই জ্ঞান হারাতিস ওই সময়গুলোতে সে তোর কাছে আসতো? হ্যাঁ, আমাকে খুন করতে আসতো। কখনো পারিনি, তাই এতদিন বেঁচে রয়েছি আমি। আজ এই স্বপ্নের মাধ্যমে হয়তো জানান দিচ্ছে সে আছে, সে থাকবে, আমাকে নিয়ে যাবে তার সাথে। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে এত কেন শাস্তি দাও ঈশ্বর, কেন শাস্তি দাও? নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এতদিনের প্রশ্নের সব জট খুলে যেতে থাকে। ঠিক এই সময় বাইরের ডাইনিং এরিয়া থেকে কাঁচের গ্লাস, কাপ, প্লেট ছুঁড়ে ভেঙে ফেলার তীব্র আওয়াজ শুরু হয়। কি হচ্ছে বাইরে? হ্যাঁ, চলো তো দেখি। বোন যাস না তুই আমাকে একা ছেড়ে, আমায় একা ফেলে আবার আসবে। সেই রাতে বৃষ্টির বাড়িতে এক অদৃশ্য শক্তির তাণ্ডব নৃত্য দেখা যায়। কাঁচের আয়না, গ্লাস ছুঁড়ে ফেলে দিচ্ছে কেউ। তাকে দেখা যাচ্ছে না, তবু তার উপস্থিতি অনুভব করা যাচ্ছে। ভেতরের ঘরে বৃষ্টির নাক দিয়ে অজানা কারণে রক্ত বেরোতে শুরু করে। বাবা, তাড়াতাড়ি এসো বাবা, দিদির নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। দৌড়ে এসে বৃষ্টিকে উদ্ধার করে তার বাবা। একটা আওয়াজ, যে আওয়াজ এতদিন শুধু শুনতে পেয়েছিল বৃষ্টি, সেই আওয়াজ বৃষ্টি ছাড়াও বাড়ির বাকি সদস্যরা শুনতে পাচ্ছে। आओ मेरे साथ, चले आओ। কে 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 কথা বলছে? কে তুমি? মেয়েটাকে বাঁচাতে হবে, চলো তুমি। সব কিছু ছেড়ে এবার শুধু বৃষ্টির চিকিৎসার কথা মাথায় ঘুরছে ওদের। ঘর থেকে মেয়েকে নিয়ে বেরোতে যাবে এমন সময় এক ভয়ঙ্কর কাণ্ড দেখে ওরা। গায়ের লোম খাড়া হয়ে যায় এই ঘটনায়। তারা দেখে ঘরের ডাইনিং এরিয়াতে কাঁচের টুকরো ছড়াছড়ি, আর তার ঠিক মাঝে একটা করে বড় পায়ের ছাপ সারা বাড়িময় ছড়িয়ে আছে, যেন কাঁচের টুকরোর ওপর দিয়ে কেউ হেঁটে চলেছে স্বাচ্ছন্দ্যে। মাত্র কয়েক মিনিট আগে তারা ঘরের ভেতর গেছিল বর্ষার চিৎকারে, আর ঠিক সেই সময় এত সব কাণ্ড ঘটল কি করে? আর এই পায়ের ছাপগুলোই বা কার? কোনো প্রশ্নের উত্তর নেই, উত্তর খোঁজার সময়ও নেই তাদের। কোনো রকমে কাঁচগুলো সরিয়ে ঘরে পড়ার জুতো পাই বেরিয়ে যায় ওরা। বৃষ্টিকে ভর্তি করা হয় হাসপাতালে। ইতিমধ্যে সকাল হয়ে গেছে। পূর্ববর্তী ঘটনার কোনো উত্তর নেই। বৃষ্টির শারীরিক অবস্থারও কোনো উন্নতি নেই। এই অবস্থায় কোনো কিছুর ওপর ওদের আশার ভরসার জায়গাও নেই। ভেঙে পড়েছে পুরো পরিবার। বেলা হতে না হতেই ওর বন্ধুরা ছুটে এসেছে বর্ষার ফোন পেয়ে। কাকিমা, কি হলো কাকিমা? বৃষ্টি হাসপাতালে কেন? ডাক্তার ওর রোগ ধরতে পারছে না, শরীর রক্ত শূন্য হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। কোনো কারণ ছাড়াই রাতে নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। অনেক অনেক রক্তের প্রয়োজন ওর। এছাড়াও আরও অনেক জটিলতা রয়েছে। কিন্তু কাল রাতে আমাকে ফোন করেছিলি, এইটুকু সময়ের মধ্যে কি হলো? এইটুকু সময় নয়, ওর সমস্যা রাজস্থান থেকেই। তুই একবার ওই হাভেলির রহস্য জানার চেষ্টা কর। কিন্তু রহস্য জেনে কি হবে? রহস্য জানলে তো আর বৃষ্টির সমস্যার সমাধান হবে না। সমস্যা কেন? আর সমস্যার শুরুটা কোথায় এইটা না জানলে সমাধান হবে কি করে? সায়ন, তুই জেনে বল। আমি চেষ্টা করছি। ইতিমধ্যে বৃষ্টিকে অচৈতন্য অবস্থায় রাখতে হয়েছিল একবার। পরের দিন একটু সুস্থ হয় সে। ডাক্তার ভাবেন হয়তো সুস্থ হয়ে গেছে সে। বাড়ির লোককে এসে বলেনও যে চিন্তার কোনো কারণ নেই আপাতত। জ্ঞান ফিরলে বৃষ্টির মা তার কাছে যান। কি রে মা, কেমন আছিস? মা, কাল রাতেও আমি তাকে দেখেছি। রাজস্থানের দিনের কথা স্বপ্নে ভাসছিল আমার চোখ বন্ধ করতে ভয় করে মা।
এটা কি আদৌ সম্ভব? ডাক্তারকে বলা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না আমি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? খুব হৃদয় থেকে কথাগুলো বলেছিল বৃষ্টি। নিজের মনের অবস্থা বোঝাতে চাইছিল সে। সেদিন রাতে শেষবারের মতো ঘটেছিল কিছু ঘটনা, তারপর আর কখনো কোনো সমস্যা তৈরি হয়নি। বৃষ্টি বিছানায় হেলান দিয়ে বসেছিল। একটু সুস্থ থাকায় বাড়ির লোকজনেরা আর থাকেনি সে রাতে। খাবার শেষে ওষুধগুলো দেওয়ার জন্য একজন নার্স এসে ঢুকলেন বৃষ্টির কেবিনে। সিঙ্গেল বেড, কেবিনের কাঁচের দরজা খুলে এক নার্স প্রবেশ করলেন। বুঝতে পারলেও নিজের খেয়ালি মনের ভাবনায় ডুবে থাকায় নজর করেনি বৃষ্টি ওনার প্রতি। নজর করলে হয়তো বুঝতে পারতো এতদিন যে সুশ্রী নারী মুখ সে স্বপ্নে দেখে এসেছে, সেই নারী মূর্তি ওর সামনে বাস্তবে এসে দাঁড়িয়েছে। ওষুধের ফয়েল থেকে একটা একটা করে ওষুধ বের করার আওয়াজে অন্যমনস্কতা ভাঙে বৃষ্টির। পাশে ফিরে তাকাতেই তার বিস্ফারিত চোখ থমকে যায় সেই নার্সের দিকে। তার পরনে আজ লাল শাড়ি না থাকলেও সেই সুন্দর মুখ তো বদলায়নি, বরং বৃষ্টির চোখে পড়ার সাথে সাথে তার রূপের পরিবর্তন ঘটতে শুরু হয়েছে। রূপ বদলাতে বদলাতে একসময় ফের সেই কুৎসিত মহিলা জঘন্য রূপের এক নারীতে পরিণত হয়। বৃষ্টির চলার বা বলার ক্ষমতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। শত চেষ্টা করেও এতটুকু চলতে পারছে না আর। বৃষ্টির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এই জল বেঁচে থাকার আকুতির জল। এর মূল্য যদি বুঝতো সেই পিশাচিনীর কারণে কোথাও থেকে যেন আগুনের লেলিহান শিখা তৈরি হলো বৃষ্টির বেডে। আশপাশের সমস্ত জিনিসে কয়েক সেকেন্ডের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেল। বৃষ্টির গায়ে একটু একটু করে আগুন এসে ছুঁলো, কিন্তু ও নিজেকে কোনোভাবেই সরিয়ে বেরিয়ে আসতে পারল না। যেন বিছানার সাথে শক্ত করে ওকে আটকে রাখা হয়েছে। কেবিনের আশেপাশের সবাই চামড়া পোড়া গন্ধ পেল। একটা প্রায় সুস্থ রোগীকে আগুনে ঝলসে যেতে দেখল, কিন্তু হাজার চেষ্টা করেও কেবিনের দরজা কেউ খুলতে পারল না। শেষটায় যখন দরজা ভেঙে বৃষ্টিকে উদ্ধার করা হলো, ততক্ষণে ওর চামড়া জ্বলে গেছে। চোখের মণি ওপরে উঠে কেবল সাদা অংশটুকু রয়েছে। গায়ের চোয়াল কেটে গেছে বিশ্রীভাবে। বৃষ্টিকে আর বাঁচানো যায়নি কোনোভাবেই। পরে তদন্তে উঠে এসেছিল কেউ সেদিন রাতে খাবার দেওয়ার পর থেকে ওর কেবিনে যায়নি। সিসিটিভি ফুটেজেও কিছু ধরা পড়েনি। তবে কি একটা সুস্থ জলজ্যান্ত মেয়ের এমন নির্মম পরিণতি তা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেই বা বলতে পারে? শোকগ্রস্ত বৃষ্টির পরিবারের পাশে সেদিন একাধিক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসে দাঁড়িয়েছিল। বহু চেনা অচেনা মানুষ এসেছিল বৃষ্টিকে দেখতে। সর্বোপরি নিউজ, মিডিয়া, পুলিশ তো এসে ভিড় করেছিলই। এর মাঝে এক অচেনা মেয়ে এসে নিজেকে বৃষ্টির বন্ধু হিসেবে পরিচয় দিয়ে তার পরিবারের লোকজনকে জানিয়েছিল, শেষবারে রাজস্থান ঘুরতে যাওয়াটা উচিত হয়নি ওর। শেষবার সাড়া দেওয়াটাও উচিত হয়নি ওর। এতক্ষণ আপনারা শুনছিলেন অচেনা সে, রচনা মৈত্রেয়ী ভট্টাচার্য। গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল অস্মিতা, সৃষ্টি, দুর্বা, তৃষা, প্রীতম, আর্য, রুবিনা, ঋদ্ধি এবং সুপ্রজা। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে ফিকশন হান্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।